প্রথম কোনো মেয়ে বিয়ে ভাঙলো, ভাববেন না বিয়েটা পাত্রপক্ষ কিংবা তৃতীয় কোনো পক্ষ ভেঙেছে। এটা বড় আপার বিয়ে। বড় আপার বিয়ে ভাঙার সাধ্য স্বয়ং বড় আপা ছাড়া আর কারো নেই। বড় আপা ভীষণ রাগী আর জেদি মানুষ, একই সাথে তুখোড় ছাত্রী। আমাদের অত্যন্ত মেধাবী আপা বিদেশে গিয়ে পিএইচডি পর্যন্ত করে এসেছে। তার বিয়ের জন্য কেউ কোনোদিন একটু চাপ দেয়নি। আপার বয়স 30 পেরিয়ে গেছে আগে, তারপরও আশেপাশের একটা মানুষ কোনোদিন বয়স নিয়ে টু শব্দটি করতে পারেনি, করার সাহসই পায়নি। আপা এমনই শক্ত একজন মানুষ, শুধু বাড়ি নয় এলাকার মধ্যেও তার আলাদা একটি প্রভাব আছে। বরাবরই বিভিন্ন অর্জনের মাধ্যমে এলাকার নাম উজ্জ্বল করায় আপাকে সবাই স্নেহ ও সম্মান করে। আমরা সবাই এ নিয়ে দারুণ বাহাদুরি ছাড়ি। পার্ক জিমিন আমাদের বোন বলে, স্কুল কলেজে একমাত্র আপার জন্য স্যার ম্যাডামরা আমাদের একটু বেশি আদর করতেন। আমাদের থেকেও তারা অনেক বড় কিছু আশা করতেন। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা কেউই সেভাবে তাদের আশা রাখতে পারিনি। আবার বড় আপার মতো অত ভালো না করলেও খারাপও করিনি। আপা পড়েছেন ঢাবিতে, আমি পড়ছি জবিতে, বড় ভাইয়ে পড়ছেন রাবিতে, ছোট ভাইয়ে পড়ছে খুবিতে। কথা হচ্ছে আমাদের কারোর সাবজেক্টই তেমন একটি ভালো না। এটা আমাদের কথা না, সমাজের কথা আর কি। বড় আপার বিয়ে যার সাথে ঠিক হয়েছিল সেই লোকটা নিতান্তই ভদ্রলোক, সরকারি চাকরি করেন, উচ্চ পদস্থ কর্মকর্তা। বড় আপার পছন্দ হয়েছিল বলে বিয়ের কথা আগায়, কিন্তু আজ হঠাৎ করে কি যেন হয়ে গেল। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বড় আপা কিভাবে যেন শুনে ফেলেছে পাত্রের বড় ভাই এমনকি তার বাবা বাড়ির মহিলাদের সাথে ভালো আচরণ করেন না, খুবই নোংরা শব্দ ব্যবহার করে কথা বলে। লোকমুখে শোনা কথা নয়, বড় আপা নিজের কানে শুনেছেন, এমনকি দেখেছেন। সেই থেকে বড় আপার মাথা গরম। এমন পরিবারে সে কোনোদিনও যাবেন না। যার বাবা ভাই এমন, সে ভালো হয় কি করে? যদি সে ভালো হয় ওই পরিবেশের ওই নোংরা মানুষগুলোর সাথে বড় আপা কিভাবে চলবে? অতএব না, এই বিয়ে হবে না। বিয়ের কার্ড ছাপানো শেষ, 4 দিন পরেই বিয়ে। কাছের সব আত্মীয় স্বজন চলে এসেছে আগে আগে। বড় আপার বেশ কিছু বন্ধু বান্ধবীও এসেছে, অবশ্য তারা এখনো বাড়ির চৌকাঠে এসে পৌঁছায়নি। রাস্তায় জ্যামে আটকে পড়েছে নাকি। সুদূর আমেরিকা থেকে এক ঝাঁক মানুষ আনন্দ উৎসবের আশায় এসে শেষে কিনা দেখবে। আহ, খুব খারাপ লাগছে আমার তাদের জন্য। ধুর, আমার নিজের জন্য কি কম খারাপ লাগছে? এত কষ্ট করে একটা ড্রেস তৈরি করলাম, একদম এক্সক্লুসিভ, শুধুমাত্র আপার বিয়েতে পরবো বলে। সেটার কি হবে? শুধু কি আমি, কাজিন মহলের সবাই যে দিনের পর দিন এত খাটুনি করে নাচ গান প্র্যাকটিস করলাম, সেসবের কি হবে? সাজ পোশাক ডেকোরেশন সবকিছুর পেছনে কি খাটতেই না হয়েছে? ভাবলেই কান্না পাচ্ছে। আপার বিয়েটা কেন হবে না? কেন? পাত্রপক্ষ এ নিয়ে 4 বার এসে আপাকে অনুরোধ করে গেছে। পাত্র নিজে এসে এখনো আমাদের ড্রয়িং রুমে বসে আছে। আমার আপা কারো সাথে দেখা করছে না। আপার উপর এই প্রথম বাবা চাচাদের রাগ হলো। এই প্রথম আপা মৃদু বকাও খেলেন। সেই মৃদু বকাতেই আপার এমন অভিমান করলেন। সেই যে ঘরে দরজা দিয়েছে আর খোলেনি, অথচ আমি, জেনি, লিসা আমরা তো দাবাং মার্কা মারও খাই হুটহাট। আমাদের বকার 4 ভাগের 1 ভাগও যদি আপা পেত, না জানি কি করতো। আমরা কাজিনরা সবাই মিলে বসেছিলাম গোল হয়ে উঠানে পাতা চেয়ারে। যদিও অনেক মানুষ আছে, তারপরও বাড়ি নিস্তব্ধ হয়ে পড়েছে। আমরা একজন আরেকজনের সাথে কথা বলছি না। কি আর বলবো, সবার মনে একটা চাপা কষ্ট। বিয়ের আনন্দের মিছিল হলো না বলে হঠাৎ দুটো গাড়ি এসে হইচই ফেললো। গাড়ি থেকে টপাটপ 7-8 জন ছেলে মেয়ে নেমে এলো। বড় আপার বয়সী সবাই। তারা যে বড় আপার বন্ধু তা বুঝতে পারলাম জিও ভাইয়াকে দেখে। তিনি আমাদের পাশের বাড়ি বড় আপার ছোটবেলার বন্ধু। তারা একসাথে ঢাবিতেও পড়েছেন। আপার বন্ধুরা তারও বন্ধু। বিয়ে যে ভেঙে দেওয়া হয়েছে সেটা বোধহয় তিনিও জানেন না। জানলে এমন হই হুল্লোড় করতো না কেউই। তারা সব নীরব হয়ে পড়লো আমাদের বাড়ির অবস্থা দেখে। বড় ভাইয়া এগিয়ে গিয়ে জিহব ভাইয়ের কানে ফিসফিস করে কিছু বলতে তিনি একদম খামোশ হয়ে গেলেন। তাকে চুপ করে যেতে দেখে বাকিরাও চুপ হয়ে পড়লো। যদিও সবার মধ্যে কালো জ্যাকেট পরা
একজন সেই থেকে থমথমে মুখে দাঁড়িয়ে আছে, যেন তার এসবে কোনো আগ্রহই নেই। জোর করে টেনে নিয়ে এসেছে বলে এসেছে। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। হঠাৎ সে আমার দিকে তাকালো। তৎক্ষণাৎ আমিও ওখান থেকে ছুটে এলাম। লোকটার চোখে কি যেন ছিল, কে জানে এত ভয় কেন পেলাম। ঘরে এসে পরনের জামা বদলে আমার রোজকার পাজামা ছোট পরে আমি শুয়ে পড়লাম। জেগে থেকেই বা কি করব, শুধু মন খারাপই হবে। তার থেকে ঘুমিয়ে থাকাই ভালো, হয় না? ঘুম ভাঙলো বিরাট চেঁচামেচিতে। আমার ঘরের দরজায় অনবরত টোকা পড়ছে। টোকা নাই যদিও ধুমধাম করে পিটুনি দিচ্ছে দরজাকে, এমন মনে হচ্ছে। হঠাৎ কিছু হুঁশ ফিরতেই লাফিয়ে উঠলাম। আপা, আপার কিছু হয়নি তো? ঘরের দরজা দিয়েছিলাম তখন। এরপর কি হয়েছে? তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলতেই লিসা, জেনি, রোজকে দেখলাম দাঁড়িয়ে আছে। তাদের মুখে হাসি। আমাকে দেখে লাফিয়ে উঠলো। বরাবর রাগ ভেঙেছে, বিয়েতে আবারও হ্যাঁ বলে দিয়েছে। আমার আসলে খুশি থেকে একটু খারাপই লাগলো। আমি যখন ঘুমাতে গিয়েছিলাম তখন চিন্তা করছিলাম খুব। বড় আপা অযৌক্তিক কিছু বলেনি, ঠিকই তো। ওরকম একটা পরিবারে আপার যাওয়াটা আমিও মানতে পারলাম না। তখন নিজেকে সাময়িক আনন্দের কথা ভেবে খারাপ লাগলেও পরবর্তীতে ভালোই লেগেছিল। আপা একটি শক্ত সিদ্ধান্ত নিয়েছিল বলে। কিন্তু এটা কি করে সম্ভব হলো? আপা একবার যেটা না করলো সেটা হ্যাঁ হলো কিভাবে? পরে জানতে পারলাম বন্ধুদের মধ্যে আসা একজনে মধ্যস্থায় আপার সিদ্ধান্ত বদলায়। হবু দুলাভাই বেটা আপাকে ভীষণ ভালোবাসে। লোকটার চোখের পানিও আপার মন নরম করেছে। আমার আর কিছু বলার নেই। সবাই খুশি, আমিও খুশি। আজ কোনো অনুষ্ঠান ছিল না, সব কাল থেকে শুরু হবে। আর শুধু আমাদের ভাই বোনদের একটি আড্ডা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। রান্না বান্না করছে ক্যাটারিং এর সার্ভিস। বাইরে সুন্দর করে একটি বসার জায়গা করা হয়েছে, সাদা সোনালী আলোয় সুন্দর করে সাজানো। তখন সবার মন খারাপ হয়েছিল এইসব আয়োজন বৃথা যাবে বলে, কিন্তু এখন সবাই খুব খুশি, হাসছে, গাইছে, নাচছে। বাচ্চাদের হই হুল্লোড় পড়ে আছে সবখানে। আমি আবারও তৈরি হলাম, একটু সাজলাম। মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামতেই একজন হঠাৎ আমাকে ডাকলো। এই যে! আমি থমকে দাঁড়ালাম। সেই লোকটা কালো জ্যাকেটে, যদিও এখন একটি ঘিয়া রঙা পাঞ্জাবি পরা। তাকে দেখতে অন্যরকম লাগছে। তখন যেমন গম্ভীর মনে হলো, এখন ততটা মনে হচ্ছে না। আমি দাঁড়িয়ে পড়তেই লোকটা এগিয়ে এলো। আমার ম্যাকবুকটা চার্জে দিতে হবে, কোথাও দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। তুমি মনে হয় বাড়ির কেউই হবে, তাই তোমাকে বলছি। আমি কথা বললাম না কোনো, মাথা নাড়লাম শুধু। লোকটা আমাকে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, পারবে তো? পারবো। নাম কি তোমার? আমি আর কিছু বলার সুযোগ পেলাম না। এর আগেই ছোট ভাইয়া ডেকে উঠলেন, এই পুটি। আমার মনটা খারাপ হয়ে গেল। এই নামটা আমার পছন্দ না, অথচ এই নামে বাড়িতে আমায় ডাকবে। আমার একটি সুন্দর নাম আছে, তেইয়ুং। সেই নামটা এই পুটি নামে বরাবরই ঢাকা পড়ে যায়। আমি তাকিয়ে দেখলাম লোকটা কেমন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই সে বলল, পুটি? পুটি মাছ? পুটি? আমার খুব রাগ হলো। ব্যাগটা খপ করে ধরে নিয়ে নিজের ঘরের দিকে চললাম তার ম্যাকবুক চার্জে দিতে। ধুর, মনটাই খারাপ হয়ে গেল। কাজ শেষ করে নিচে এসে দেখলাম সবাই যার যার মতো আসন দখল করে বসে পড়েছে। বড় আপা সবার মাঝখানে বসে আছে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না যে আজ এত কিছু হয়ে গেছে। আপা হাসি মুখে গল্প করছেন। আপার মুখের হাসি দেখে আমার ভালো লাগলো। যাক, আপা ভালো থাকলেই ভালো। আমি গিয়ে বসতে নিলেই বড় ভাইয়া বললেন, পুটি বসিস না এখন, আগে গিয়ে চা নিয়ে আয়। আমি যাব? হ্যাঁ, তুই যাবি। আমার মনটাই ভেঙে গেল। এই বাড়িতে আমার একটুও কদর করা হয় না। আমাকে দেখলেই কেউ না কেউ একটা কাজ ধরিয়ে দেবে। এই যে একটু আগে একটা বাইরের লোক পর্যন্ত আমার কেউ নয়, আমাকে তার কাজের জন্য ডাকলো। আমার মুখে কি লেখা আছে আমি এই বাড়ির কাজের মেয়েটা? চা করা ছিল, আমি বুয়ার সাথে পেটে করে চা এনে সবার হাতে হাতে দিলাম। সেই লোকটাকে যখন চা দিতে গেলাম একদম বিরক্ত গলায় বলল, আমি চা পছন্দ করি না। সঙ্গে সঙ্গে বড়াপা বললেন, পুটি জাঙ্কুকের জন্য কফি করে আনতো। আমি অসহায় চোখে বড়াপার দিকে তাকালাম। জাঙ্কুকটাকে নিশ্চয়ই এই লোকটাই হবে। আবার লোকটাকে বলতে লাগলো,
এই বাড়িতে পুটি সব থেকে ভালো কফি করে, তুই খেলে ফ্যান হয়ে যাবে, বারবার খেতে ইচ্ছে করবে। বারবার খেতে ইচ্ছে করলে এমন কিছু না খাওয়াই ভালো। তাহলে কি লোকটা আমার হাতের কফি খেতে অনাগ্রহ প্রকাশ করলো? আমি দাঁড়িয়ে রইলাম। আপা বললেন, কি রে দাঁড়িয়ে আছিস কেন, যা কফিটা নিয়ে আয়। আমি কফি বানাতে চলে এলাম। কেন যেন খুব মন খারাপ হলো, লোকটা তো খেতে চায়নি, আপাই জোর করে খাওয়াচ্ছেন। আমি কফি করে নিয়ে গিয়ে তাকে দিলাম, সে হাতে নিল চুপচাপ। এই যে আমি এত কষ্ট করে আবার গিয়ে তার জন্য কফি করে এনেছি, সে চাইলেই পারতো আমাকে একটু ধন্যবাদ দিতে, কিন্তু দিল না। অকৃতজ্ঞ লোক একটা। এই নিয়ে পরপর দুটো উপকার করলাম তার, অথচ সে কৃতজ্ঞতা প্রকাশ করলো না। তার আর কোনো উপকারই আমি করব না, ভুলেও করব না। এবার আমি গিয়ে লিসার পাশে বসতেই লোকটা কফি মুখে তুলে থু করে ফেলে দিল। আমি তাজ্জব বনে গেলাম। বড় আপা বললেন, কি রে কি হলো, এটা কফি নাকি লবণের ফ্যাক্টরি? আমি হেসে ফেললাম, কিন্তু বড় আপা রেগে গেলেন। পুটি, তুই এর কফিতে লবণ কেন দিয়েছিস? লবণ? আমি কখন লবণ দিলাম? কে জানে, আমার মন মেজাজ ভালো ছিল না, কি করেছি কিছুই খেয়াল নেই, হয়তো ভুলো মনে দিয়ে ফেলেছি। আমি ক্ষমা চেয়ে নিয়ে বললাম, আমি আবারও করে আনছি। লোকটি বলল, আর দরকার নেই, আমার কফি খাওয়ার ইচ্ছেই চলে গেছে। আমি উঠে এলাম, মগটা নিয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখলাম চিনির পটটা ওখানে এখনো পড়ে আছে। কি ভেবে আমি কফিটা মুখে দিলাম, সে কি, কোথায় লবণ? একদম পারফেক্ট চিনি দুধ সব দেয়া আছে। লোকটা এমন মিথ্যে বলার কারণ কি ছিল? কোনো শত্রুতার কারণে? আমি কি তার কোনো ক্ষতি করেছি? না না, ভদ্রতা অনেক দেখিয়েছি, লোকটাকে এটা জবাব দিতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। আমাদের বাড়িতে এটা প্রথম বিয়ে, আমাদের প্রজন্মের কারণ প্রথম বিয়ে, তাই সবকিছুতেই ভিন্ন রকমের মাতামাতি লেগে আছে। বুড়ো থেকে ছোট সবার মতো করে উপভোগ করছে। আমাদের মায়েরা এই রান্না বান্নার কাজে ব্যস্ত, তো এই সাজগোজে কিংবা গল্প আড্ডায় ব্যস্ত। মায়েদের এই সুন্দর সময় কাটাতে দেখলে আমারও ভালো লাগে। যৌথ পরিবার হওয়ার কারণে আমাদের বাড়িতে অনেক বেশি কাজ থাকে, কিন্তু আমার মা চাচিরা কোনোদিন বিরক্ত হয়ে কাজ করেনি। আমার বাবা চাচা সবাই ভীষণ আন্তরিক, বাড়ির মহিলাদের কষ্ট হবে এমন কিছু কখনোই তাদের উপরে চাপিয়ে দেয়নি। কখনো কখনো কাজের ভার দেখলে নিজেরাই সাহায্য করতে এগিয়ে যান, নয়তো সাহায্যের জন্য আরো লোক আনেন। এই যেমন এবারেও বড় আপার বিয়ে উপলক্ষে অনেক লোক এসেছে, এক একজন এক এক কাজ করছে, কিন্তু এই সবাইকে ছাপিয়েও আমি এক কাজের মেয়ে ছুটি পাচ্ছি না। আমার কথা কেউ চিন্তা করে না, আমাকে যে দেখবে অমনি ডাকবে একটা কাজ করে দিতে। তাই আমি পণ করলাম, আজ থেকে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমি কারো কোনো কাজ করব না, কারো কথাই শুনবো না। আগের দিন ওই ঘটনার পর বিক্ষিপ্ত মন নিয়ে আমি যে ঘরে এলাম, এরপর আর দেরি হয়নি। ভেবেছিলাম আমাকে একটু কেউ ডাকবে, কিন্তু আসলো না, একজনও ডাকতে এলো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একা একাই চলবো, লিসার সাথেও আর কোনো কথা বলবো না। রাতে রাগ করে খাবার না খাওয়ায় সকালে ঘুম থেকে উঠতেই ক্ষুধা পেয়ে গেল। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলাম সবাই সবার মতো কাজ করছে। মা আমাকে দেখে বলে উঠলেন, এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? আমি কোনো কথা বললাম না। কাল পোলাও রোস্ট করা হয়েছিল, আমার ভীষণ পছন্দের। রাগ করার কারণে খেতেও পারিনি, চুপচাপ রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কি লাগবে মা বুঝলেন, তিনি প্লেটে খাবার তুলে দিলেন। খুশি মনে টেবিলে গিয়ে বসে প্রিয় লেগ পিস দিয়ে আমি তৃপ্তির সাথে খেতে লাগলাম। খেতে খেতে আমি খেয়াল করলাম বড় আপার সেই বন্ধু জাঙ্কুক না পাঙ্কুক এদিকেই আসছে। তার পেছনে বড় ভাইয়া আর জেহব ভাইয়াও ছিল। আমাকে দেখে বড় ভাইয়া বললেন, পুটি খাওয়া শেষ হলে ভাইদের জন্য একটু চা করে আনিস তো। আমি পারবো না। কেন পারবি না? আমি কেন, আর কি কেউ নেই চা বানানোর জন্য? আর কারো হাতের চা মজা হয় না তো? আমার একটু মন গড়ল, কেউ আমার প্রশংসা করলে আমার যে কি ভীষণ ভালো লাগে, আল্লাদে আটখানা হয়ে যায়। আর জাঙ্কুক ভাইয়ের জন্য কফি দিস। মামার বাড়ির আবদার, ওই লোকের জন্য আর কোনোদিনও আমি কিচ্ছু করব না। কালকে যে ঘরে ফিরে ওই লোকটার নেকবুকটা মেঝেতে আছাড় মেরে ফেলে দিনি, এটাই তো অনেক। আবার কফি করে দিব। আমার কিছু বলার আগে লোকটা মাথা নেড়ে বলল, প্রয়োজন নেই বোগাম, আমি আবার ওই লবণ কফি খেতে চাই না। মিথ্যুক একটা লবণ কফি,
লোকটার মুখেই কোনো স্বাদ নেই, নয়তো চিনিতে লবণের স্বাদ কে পায়। বলতে ইচ্ছে করছিল, বেটা তোর মুখই খারাপ। জিও ভাইয়া বলে উঠলেন, আরে কালকে হয়তো ওইরকম ভুলে হয়ে গেছে, আজ ভালো করে করবে, তাই না রে পুটি? যদিও আমি করতে চাইনি, কিন্তু হঠাৎ মাথায় দুষ্ট বুদ্ধি এলো, আমি রাজি হয়ে গেলাম। লোকটা সন্ধিয়ান হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমি ব্ল্যাক কফি খাবো, নো সুগার নো মিল্ক। আমি রান্নাঘরে এলাম, চা করলাম, সাথে কফিও করলাম। বেটা বলেছে নো সুগার নো মিল্ক, নো সল্ট তো বলেনি। গতকাল যে অপবাদ দিয়ে লোকটা আমাকে অপমানিত করেছে, আজকে আমি সেটাই সত্যি করে করলাম। তার কফিতে লবণ দিয়ে দিলাম। এবার বেটা বুঝবে কত ধানে কত চাল। কফি খেতে দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। বড় ভাইয়া বললেন, কিরে দাঁড়িয়ে আছিস কেন? না মানে আজকে কোনো ভুল হলো কিনা তাই। চা তো ঠিক আছে, আর ব্ল্যাক কফির আর কি ঠিক ভুল, ওই তো স্বাদ তেতো। লোকটা এত নাটক জানে, কফি পড়ে আছে আর সে মুখে তুলছে না, বসে বসে ইনস্টা স্ক্রল করছে। ইচ্ছে হচ্ছে মাথা ফাটিয়ে দিই, বদ লোক একটা। আমি অধৈর্য হয়ে পড়েছিলাম, চলে আসতে নিব, তখনই দেখলাম সে মগটা হাতে নিল, খুব স্বাভাবিকভাবে কফিতে চুমুক দিল। একবার, দুবার, তিনবার। মানে কি? আরে ওটা তো লবণ আছে, কিভাবে খাচ্ছে অনবরত? পাগল নাকি? আমারই মাথা কাজ করা বন্ধ করে দিল। দ্বিধায় পড়ে গেলাম আদৌ লবণ মিশিয়েছে কিনা। ওখান থেকে চলে আসার সময় আমার মনে হলো লোকটার মুখেই হয়তো সমস্যা আছে, নয়তো কেউ চিনিকে লবণ আর লবণকে চিনি মনে করে। না না না, গোটা লোকটার মধ্যেই বোধহয় সমস্যা আছে, অ্যামাজন একটা। আমি কত কত পণ করি রোজ রোজ, একটাও রাখতে পারি না। এই যেমন ভেবেছিলাম কাজ করব না, কিন্তু সকালটা শুরু হলোই আমার কাজ দিয়ে। এরপর ভেবেছিলাম লিসার সাথেও কথা বলবো না, কিন্তু ওদের সাথে কথা না বলেও আমি থাকতে পারি না। সেই কিছুক্ষণ রাত দেখিয়ে একটু পরে ওদের সাথে সাথেই ঘুরলাম। আজ বড় আপার সঙ্গীত অনুষ্ঠান। হিন্দি সিরিয়ালে যতগুলো প্রোগ্রাম হয় তার সব কয়টাই আপার বিয়েতে হবে, একটাও বাদ যাবে না। সঙ্গীতের জন্য আমি একটি গাউন নিয়েছি, বেশ সুন্দর একটি গাউন। ওটা পরে নিচে আসতেই বড় চাচি বললেন, একদম পরি লাগছে। ওই যে বললাম, প্রশংসা শুনলেই আমি গলে যাই, তাই আবারও গলে গেলাম। মুচকি হাসতে হাসতে হল ঘরে গেলাম। আজ ওখানে অনুষ্ঠানটি হবে। দরজা দিয়ে ঢুকতেই চোখ পড়লো অ্যামাজন জঙ্গলটার দিকে। একটি কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে গেলাম না। মেয়েরা সব কয়টা ওদিকে কি করছে কে জানে। লিসা এসে বলল, জাঙ্কুক ভাই কি কি সুন্দর লাগছে তাই না? তোর চোখ নষ্ট হয়ে গেছে। আরে না, তুই ভালো করে দেখ না, আসলেই কিন্তু সুন্দর। অন্য সময় হলে হয়তো বাহ্যিক সৌন্দর্য আমার চোখে লাগতো, কিন্তু এখন কেন যেন লাগছে না। তার কোনো কিছুই আমার নজর কাটছে না, বরং দেখলেই বিরক্ত লাগছে। সেদিন তার সাথে আমার কোনো কথা হলো না, হবেই বা কি? তার সাথে আমার কি কথা থাকতে পারে? পরদিন আমরা মেয়েরা সবাই ফুচকা খেতে যাব। আমাদের সাথে বড় ভাইয়া যাওয়া কথা ছিল, কিন্তু কাজ পড়ে যাওয়ায় ভাইয়া আর যেতে পারলো না। জিহব ভাইয়া আর ওই অ্যামাজন জঙ্গলটাকে দেখলাম ফিটফাট হয়ে বেরিয়ে এলো। লিসা খুশিতে লাফিয়ে উঠলো, জাঙ্কুক ভাইয়া যাবেন? আমি বুঝতে পারলাম না এত খুশি হওয়ার কি আছে। এই লোকটাকে দেখলেই তো আমার মেজাজ বিগড়ে যায়। সবাই গাড়িতে উঠলো, আমি দাঁড়িয়ে রইলাম। লোকটা হঠাৎ আমাকে ডাকলো, এই পুঁটি মাছ। আমি চটে গিয়ে বললাম, পুঁটি মাছ বলবেন না একদম। পুঁটি মাছকে পুঁটি মাছ বলবো না তো কি বলবো? পুঁটি পাখি। আমি মাছ না, তাহলে কি? বুঝলাম লোকটা ইচ্ছে করে আমাকে রাগিয়ে দিতে চাইছে। আমি বুঝতে পারছিলাম না তার সঙ্গে আমার ঝামেলাটা ঠিক কোথায়, সে কেন এমন করছে। বড় আপার হলুদে সবাইকে ক্যাটক্যাটে কমলা রঙের শাড়ি পরতে হলো। বড় আপার ইচ্ছে হয়েছে সবাই কমলা পরবে আর আপা পরবে সবুজ। আমরা কেউই রাজি ছিলাম না, কিন্তু ওই যে আমাদের বাড়িতে বড় আপা যা বলবে তার ব্যতিক্রম কখনোই হবে না। হলুদ ছোঁয়ানোর পর্ব শেষ হতে একটা খেলার আয়োজন করা হলো। একটা বাটিতে অনেকগুলো চিরকুট ফেলে রাখা ছিল। একজন একজন গিয়ে একটা একটা করে চিরকুট তুলবে। সেখানে যে কাজটা লেখা থাকবে সেটাই করতে হবে, না করলে শাস্তির ব্যবস্থা আছে। আমি যে চিরকুটটা তুললাম তাতে বলা হয়েছিল নাচতে হবে। অসম্ভব, আমি নাচতে পারবো না। অতঃপর আমার জন্য শাস্তির ব্যবস্থা করা হলো। জিও ভাইয়া বললেন, জাঙ্কুক বলতো পুটির শাস্তি কি হবে? কানাবগির ছাড় ছড়াটি বলতো। আমি বুঝলাম
মস্করা করার একটি সুযোগও হাতছাড়া করতে চাইছে না, নয়তো এই ছড়া কেন দেবে। অতঃপর নাচ থেকে বাঁচতে আমি ছড়াটি কাটতে লাগলাম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপস ঘুপস খাই। আমার বলা শেষ হতেই সবাই হাসতে লাগলো। দেখলাম লোকটাও হাসছে। আমার খুব রাগ হলো। রাগে গজগজ করতে করতে আমি বসে রইলাম। অপেক্ষায় ছিলাম তার কপালে কি পড়ে তা দেখার জন্য। সবার শেষে তার পালা এলো। একটাই চিরকুট ছিল। জিও ভাইয়া তার হাত থেকে চিরকুটটা নিয়ে মাইকে বললেন, জাঙ্কুকে বলতে হবে তার চোখে এখানে সবচেয়ে সুন্দর মেয়ে কোনটি। শুনেই আমি মুখ বাঁকা করলাম। সুন্দর মেয়ের কথা জানি না, তবে আমার মনে হলো অসুন্দর বললে লোকটার নামই নিতা মানি। কিন্তু আমাকে অত্যন্ত অবাক করে দিয়ে সে বলল, তেইহু। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আদৌ লোকটা আমার নাম নিয়েছে নাকি আমি ভুল শুনলাম। তেইহু, সে আমার ভালো নামটা জানে। আমি আহামরি সুন্দরী না হলেও সুন্দরী, এই কথাটা আমি জানি। ছোট থেকেই লোকমুখে শুনে এসেছি, তাই কখনো নিজেকে অসুন্দর মনে করে হীনমন্যতায় ভুগতে হয়নি। তবে এই যে সবার মাঝে আমি সুন্দর, এমন কিছু কখনো কল্পনা করতে পারিনি। কারো চোখে সবাইকে ছাপিয়ে যাব এমনটাও কখনো আশা করিনি। আমি বাস্তববাদী। ওসব রোমান্টিক ব্যাপার আমার কাছে গল্প উপন্যাস পর্যন্ত সীমাবদ্ধ হয়ে আছে। তাই যখন ওই লোকটা আমার নাম নিল, ওটা আমার ঠিক বিশ্বাস হলো না। বিশ্বাস না হওয়ার পিছনে আরেকটা কারণও স্পষ্ট। তার সাথে আমার এ পর্যন্ত ভালো একটা সম্পর্ক নেই। আমার দিক থেকে নয়, বরং তিনি নিজেই একদম প্রথম দিন থেকে অন্যরকম ছিলেন আমার সাথে। তার কাজ কারবার দেখেই তো পরিষ্কার বোঝার কথা সে আমাকে খুব একটা পছন্দ করে না। নয়তো তার কি দরকার ছিল কফির চিনি নিয়ে ওরকম মিথ্যেচার করা। আর আমার নাম নাম নিয়ে তো কম করেননি। লোকটা আমার নাম নেওয়ার পর থেকে সবাই আমাকে নিয়ে টিটকারি করতে লাগলো। যেখানেই যাচ্ছি কেউ না কেউ একজন ডেকে উঠছে, এই সব থেকে সুন্দর মেয়েটা। সে কেন আমার নাম নিয়েছে এই ভেবে আমি প্রথমে খুব অবাক হলেও পরে কারণটা ধরতে পারি। বুঝতে পারি পাজি অ্যামাজন জঙ্গলটা এখানেও ছলচাতুরি করেছে। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে বলেই হয়তো সে আমার নাম নিয়েছে। আমি তার চোখে কোনো সুন্দরী টুন্দরী না, আর আমি হতেও চাই না। কোন জায়গায় সে মহা মানব যে তার চোখে আমার সুন্দর হতে হবে। লোকটার সাথে আমার আবার দেখা হলো খাবার টেবিলে। সবাই ছিল, তাই আমি চাইলেও উঠে যেতে পারিনি। জিহব ভাইয়া বলে উঠলেন, পুটি, অনুভূতি কেমন? কিসের? আরে কিসের মানে, আমাদের সবচেয়ে সুন্দর স্মার্ট বন্ধুর থেকে এত বড় তকমা পেয়ে আপনার কথা শুনে হাসি পাচ্ছে। কেন হাসি পাচ্ছে কেন? আর সুন্দর আর স্মার্ট কাকে বলছেন? কেন জাঙ্কুককে? সে কি এত সুন্দর ছেলেটা তোর চোখে পড়ছে না? না তো, পড়ছে না। জিও ভাইয়া হেসে ফেললেন। তার বন্ধুর দিকে তাকিয়ে বললেন, জাঙ্কুক, তোর বিশাল লস হলো। যাকে তুই সবচেয়ে সুন্দর বললি তার চোখে তো তুই পড়িসই না। আমিও আর চোখে তাকালাম তার দিকে। দেখলাম সে মিটিমিটি হাসছে। সে কি হাসি পাচ্ছে তার? রাগ হচ্ছে না? কেন হচ্ছে না? আমি তো তার রাগ দেখতেই চেয়েছিলাম। তুই তো জানিস যেহব, আমার বরাবরই পুঁটি মাছ খুব প্রিয়। পুঁটি নামটা শুনলেই আমার ভালো লাগে। এই প্রথম দেখলাম পুঁটি মানুষও হয়। তা দেখতে সে যেমনই হোক, তার নাম পুঁটি, অতএব আমার চোখে সবচেয়ে সুন্দর। এটা কেমন কথা হলো? এটাই কি তবে ঠান্ডা মাথায় অপমান? লোকটা আমাকে আবারও অপমান করলো। সমস্যাটা কোথায় তার? জিহব ভাইয়া হাসতে হাসতে বললেন, তা ঠিক, জাঙ্কুকের পুঁটি মাছ খুব পছন্দ। সরপুঁটি বেশি পছন্দ না, তাই না রে? হুম, পছন্দ এখন বদলেছে। এখন কি পছন্দ? এবার আর কোনো কথা বললেন না, চুপচাপ খেতে লাগলেন। আমার আর খাওয়া হলো না। শখের বিরিয়ানি প্লেটেই পড়ে রইল। আমি শুধু আঙুল নাড়তে থাকলাম। ঘুমাতে যাওয়ার আগে বাবা মায়ের ঘর থেকে একবার ঘুমিয়ে এলাম। হঠাৎ কেন যেন আমার মন আনচান করছিল। আমার এমন লাগলে আমি গিয়ে মায়ের কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকি। মা বার কয়েক জিজ্ঞাসা করবেন কি হয়েছে, আমি কোনো জবাব দিই না। এরপর
আর কিছু মাও জিজ্ঞাসা করেন না, চুপচাপ মাথায় বিলি কেটে দেয়। বাবা পাশে বসে টিভিতে খবর দেখেন আর আমাকে একটু পরপরই বলেন, মামুনি এটা নোট করে রাখো, মন দিয়ে এই নিউজটা শোনো, ইন ফিউচার বিসিএস এ কাজে দেবে। আমি ভুলেও চোখ তুলে তাকাই না। ছোট থেকেই এসব খবর শুনতে আমার বিরক্ত লাগে। টিভিতে খবর দেখলেই আমার গায়ে সুচ ফোটানোর মতো ব্যথা হয়। অথচ বাবা কি ভালোবাসেন, চা নিয়ে আয়েশ করে বসে বসে একের পর এক চ্যানেল বদলিয়ে ব্রেকিং নিউজ কি সব শুনবেন। মায়ের সাথে মাঝে মাঝে ঝগড়া হয় অবশ্য। মায়ের প্রিয় সিরিয়ালের সময় বাবার প্রিয় টক শো হয়। কেউ কাউকে এ ব্যাপারে ছাড় দিতে রাজি না, তবে মাঝে মধ্যে মা ছাড় দেন। এই যেমন আজ আমি যখন রুমে ঢুকলাম, টিভিতে মার প্রিয় সিরিয়াল চলছিল। মা আমাকে নিয়ে ব্যস্ত হতেই বাবা সুযোগে সদ্ব্যবহার করলেন। আমার বাবা মায়ের আমি একটাই সন্তান, আমার আর কোনো ভাই বোন নেই। তবে আমাদের যৌথ পরিবার হওয়ায় আমার ভাই বোনের কমতি কখনো টের পেতে হয়নি। বড় আপা, বড় ভাইয়া, ছোট ভাইয়া, জেনি, লিসা, রোজ এরা সবাই আমার বাকি দুই চাচার সন্তান। আমাদের মধ্যকার সম্পর্ক একদম মায়ের পেটের ভাই বোনের মতো। মায়ের ঘর থেকে উপরে আসতেই দেখলাম অ্যামাজন অর্থাৎ জাংকুক লোকটাকে সোফায় বসে ল্যাপটপে কাজ করছে, খুব মনোযোগী হয়ে। ভাবলাম আমাকে খেয়াল করেনি, কিন্তু পাশ দিয়ে যেতেই বলে উঠল, একটু কফি পাওয়া যাবে? আমি ভুরু কুঁচকে ফেলাম, মানে কি আবারও কফি? এই লোকের এখন আমার হাতে কফি খাওয়ার স্বাদ আছে, নাকি লোকটা আমাকে চিনতে পারেনি, অন্য কেউ ভেবেছে হয়তো। কিন্তু অন্য কাকেও বা ভাববে? আমি দাঁড়িয়ে পড়লাম, তার দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনে, আঙ্গুল কিবোর্ডে। হঠাৎ হাত থামলো তার, আমার দিকে সরাসরি তাকালো। আমি আমতা আমতা করে বললাম, আপনি আমাকে কিছু বলেছেন? কফি চাইছিলাম। আমার কাছে কিসের কফি চাইছেন? আমি তো লবণ দেই কফিতে, আমার কফি তো মুখেও তোলা যায় না, থু করে ফেলে দেন। কালও তো খেলাম, ফেলিনি তো। আমি চমকে উঠে বললাম, আপনি কি আর লবণের টেস্ট পেয়েছিলেন? তারপর ওটা খেলেন? কেন? তুমি দিলে তাই। আমি তো এর আগের দিনও দিলাম, দুধ চিনি পারফেক্ট একটা কফি দিয়েছি, আপনি সেটা কেন ফেলে দিলেন? আর মিথ্যেই কেন বললেন? এমনিতেই এমনিতেই আপনি এমন করবেন? করলাম তো। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আমার জানা মতে। সবকিছুর পেছনে সবসময় শত্রুতাই থাকতে হবে এমন কোনো কথা নেই তেইহুম। আমি চুপ করে গেলাম। আবারও বলল, কিন্তু এবার আমাকে সরাসরি আমার নামে সম্বোধন করলো, আমার ভালো নামটাই, যেটা আমি পছন্দ করি। আশ্চর্য, এমন কেন লাগলো আমার? আমি তার কথায় দুর্বল হয়ে যাচ্ছি কেন? ওখান থেকে চলে এলাম ঘরে। ঘরে এসে বসতেই কেমন খারাপ লাগা শুরু হলো আমার। মানুষটা আমার কাছে কফি চেয়েছে, সবকিছু না হয় বাদই দিলাম, সে তো আমাদের অতিথি, অতিথির সাথে এমন আচরণ করা অবশ্যই উচিত নয়। আমি উঠে গেলাম, তখনও তিনি ওখানেই বসেছিলেন। আমি ঝটপট গিয়ে কফি করে নিয়ে এলাম, কিন্তু কফি করে এনেই দেখলাম লোকটা ওখানে আর নেই। কোথায় গেল? চলে গেল। আমার হঠাৎই খুব কান্না পেল, নিশ্চয়ই মনে আঘাত পেয়েছে। আমি এত খারাপ কাজ কিভাবে করলাম? একটা মানুষ আমার কাছে কিছু খেতে চাইলো, আর আমি কি করলাম? ওই কফির মগটা আঁকড়ে ধরে আমি ওখানেই বসে রইলাম। কেন জানি না আমার ঘুম উড়ে গেল। আমার মাথায় থেকে গেল শুধু সে জানকো। বরাবর বিয়ের দিন আমি কি কি করব, কিভাবে করব, কত প্ল্যান করে রাখলাম, অথচ কিছুই করতে পারলাম না। আমার পরার কথা ছিল শাড়ি, আর আমি পরলাম সালোয়ার কামিজ। বরযাত্রী আসার সময় গেটে ধরতে গেলাম না বাকিদের সাথে। আমি কেন গেলাম না এ নিয়ে বড় বাবা আমাকে একদমই বকলেন। বড় শালিকা হিসেবে আমার ওখানে উপস্থিত থাকার দরকার ছিল। ছোটরা সবাই গেল, অথচ আমি গেলাম না। কেন গেলাম না এই প্রশ্নের জবাব আমি দিতে পারিনি। কি দেব আমি নিজেও তো বুঝে উঠতে পারছিলাম না, কেন গেলাম না। বিয়ে পড়ানোর সময় বড় আপা সাইন নিতে কাজী সাহেবের সাথে এলেন জেহুব ভাইয়া আর তার প্রিয় বন্ধু জানকো। আমি লক্ষ্য করলাম লোকটা একবারের জন্য আমার দিকে তাকালো না। অন্যদিন দেখা হলেই তো নাম নিয়ে মস্করা শুরু করে, নয়তো কোনো হুকুম দেয়, আর আজ তাকায়নি পর্যন্ত। আমি ঠিক বুঝতে পারলাম না এর পিছনে কি কারণ থাকতে পারে। কতক্ষণ এটা নিয়ে ভাবার পর আমার মনে হলো কফি দেইনি বলেই হয়তো রাগ করেছে। অদ্ভুত তো, কফির জন্য রাগ করবে? লোকটা কি বাচ্চা?
তা নয়, আমি তাকে অবজ্ঞা করেছিলাম। সেটাই কি কারণ হতে পারে? আমি হঠাৎ ভীষণ অপরাধবোধে ভুগতে লাগলাম। আমি তো তাকে অসম্মান করতে চাইনি, আমি তার উপর রাগ করেছিলাম। সহজ হিসেব, সে আমাকে রাগিয়েছে, তাই তো আমি সবসময় রাগ করেছি। আমি তো নিতান্তই ভদ্রসভ্য মেয়ে, সবার কাজ সবকিছুই করে দিই। চা কফি এসব তো আমি শখ করে সবাইকে এনে দিই। কিন্তু কালোভাবে ঘরে চলে গিয়েছিলাম কারণ সে আবারও আমার মেজাজ বিগড়ে দিচ্ছিল। কেমন কেমন কথা বলছিল, পরিষ্কার নয় ভনিতা করে। তাছাড়া সে আমার নাম মুখে কেন নেবে? তেইহুং ওভাবে কেন ডাকবে এত গভীর করে? আমার তখন কেমন কেমন লাগছিল। এ কি করছি আমি? তেইহুং কেন বললো এ নিয়েও এখন মনে মনে অভিযোগ করছি। পুটি ডাকলেও অন্যদিকে রাগ করছি। ধ্যাত, আমার যে কি হচ্ছে। থাক, যা হওয়ার হয়েছে। আমি না হয় আমার যতটুকু ভুল ছিল তার জন্য ক্ষমা চেয়ে নেব। অন্তত নিজের দিক থেকে আমি স্বচ্ছতায় থাকতে চাই। ক্ষমা করা না করা তার ব্যাপার। তাও তো আমি আমার অল্পটুকু ভুলে ক্ষমা চাইতে রাজি আছি। তার মধ্যে তো তেমন কিছু দেখি না, শুধু আমাকে রাগালেই যেন তার আনন্দ হয়। বরাবর বিদায়ের পর আমি ভাবলাম তার কাছে গিয়ে ছড়ি বলবো, কিন্তু এরপর আর তার সাথে আমার দেখা হলো না। আমি তাকে খুঁজলাম, পেলাম না। ভাবলাম সবার সাথে বাইরে কোথাও গেছে, ফিরে এলে বলবো। আমার অপেক্ষার অবসান আর হলো না, ফিরলো শুধু জেহব ভাইয়া, তাও অনেক রাতে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার বন্ধু কোথায়? কোন বন্ধু? ওই যে জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক? ও তো চলে গেছে। চলে গেছে মানে? তুই জানিস না? জাঙ্কুক এসেছিল অল্প দিনের ছুটিতে, জিমিনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। রিটার্ন টিকিট কাটা ছিল, ভোর 5টায় ফ্লাইট। আমি তো ওকে ঢাকার বাসে উঠিয়ে দিয়ে এলাম। জিও ভাইয়া চলে গেলেন, আমি দাঁড়িয়ে রইলাম। আমি জানি না ঠিক কেন হঠাৎ করে আমার বুক ভেঙে কান্না আসছিল। আমি সেই কান্না কিছুতেই আটকাতে পারছিলাম না। এত অবাধ্য কান্নারা। আমার ফুফাতো বোন সানাপার বিয়েতে আমার দাদি গল্পের আসরে বলেছিলেন, মেয়েরা যে ছেলেকে প্রথম প্রথম দেখতে পারে না, পরে তার প্রেমে হাবুডুবু খায়। সে কথা শুনে আমরা শুধু হেসেছিলাম। এই ব্যাপারটা যে ভীষণ চিন্তার বিষয় তা তখন মাথায় আসেনি, বরং খুব মজা মনে হচ্ছিল। এমন প্রেম কাহিনী জানতে কৌতূহল হতো, কিন্তু এখন ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। কেন? যাকে প্রথম ভালো লাগলো না তাকে পরে কেন এত ভালো লাগবে? কোন দুঃখে? না না, আমার কাউকে ভালো লাগেনি, লাগতেই পারে না। একটু সহমর্মিতা কি অনুভব করলাম, অমনি সেটাকে ভালো লাগা বলে চালিয়ে দেওয়া যায়? আমার জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা আসেনি, আমি আসার সুযোগই দেইনি। আমার মনে হয়েছে ওসব ফালতু, বেহুদা আর সময় নষ্ট। আশেপাশে কারো কিছু দেখলেও নাক ছিটকে চলে আসতাম। এতটাই অপছন্দ করি আমি। কেন? কেন একজনকে ভালোবেসে নিজেকে ভুলতে হবে? অন্য একজনের ভালো থাকা না থাকার উপর কেন নির্ভর করতে হবে? আমার ভালো আমি থাকবো, আমার খারাপও আমি থাকবো। আমারটা যেমন আমি কাউকে দেব না, কারোর তেমন উচিত হবে না আমার উপরে চাপিয়ে দেওয়া। যেমন গতবারেরই একটি ঘটনা। আমার মামাতো বোন আমাদের বাড়িতে বেড়াতে এলো। আমি অনেক অনুরোধ করলাম আমাদের বাড়িতে থাকার জন্য, কিন্তু সে থাকতে রাজি হলো না। সে বলল মামা নাকি তাকে থাকতে দেবে না। সঙ্গে সঙ্গে আমি মামার কাছে কল করে অনুমতি চেয়ে নিলাম। দেখলাম এবারও আমার মামাতো বোনের তরফ থেকেই না এলো। অতঃপর বুঝলাম কোথা থেকে অনুমতি নিতে হবে। তাই সেদিন আমি আর মামাতো বোনকে বিদায় দিলাম, আর কখনো কথাই বলিনি। কি বলবো, যে কিনা প্রেমিকের অনুমতি নিয়ে আমাকে সময় দিতে চায়, তাকে আমি তেই তো আমার অতি গুরুত্বপূর্ণ সময় দেব না, কখনোই না। আবার বিয়ের কিছুদিন পর আমার মন কেমন কেমন করছিল ঠিকই, কিন্তু দিন যত পার হলো ততই ভুলতে লাগলাম। আমার সেমিস্টার ফাইনাল এসে পড়লো। পড়ালেখা তখন না চাইতেও অনেক চাপ নিতে হলো। বাবার ইচ্ছে আমাকে বিশেষ পরীক্ষায় বসতে হবে। যদি একান্তই বিশেষ আমার চাওয়ার হিসেবে না থাকে, আমি যেন অন্তত একটি ভালো সিজি তুলে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করি। আমার পক্ষে দুটোর একটাও খুব একটা সহজ নয়, বরং বেশ কঠিন। আমি পড়ালেখায় খারাপ এটা আমি কখনোই বলবো না, কারণ আমি পড়ালেখায় তেমন একটা শ্রম দেইনি কখনো। দিলে এত অধপতন আমার হতো না। আমি বরাবরই ফাঁকিবাজের মধ্যে থেকেছি, যার খেসারত প্রত্যেক সেমিস্টারে এসেই দিতে হয়েছে। তার
তারপরও আমি নিজেকে শুধরানোর চেষ্টা করছি না। বড় আপা এ নিয়ে কয়েক দফা আমাকে বকাবকিও করেছেন, লাভ হয়নি খুব একটা। আমি আমার মতোই আছি, কিন্তু এবার ভাবছি একটু লাগাম টেনে ধরতে হবে। অনেক তো হয়েছে। আমার যথাসামান্য চেষ্টায় এই সেমিস্টারটা সত্যি বলতে ভালোই গিয়েছে। একটা লম্বা ব্রেকে হল ছেড়ে আমি এসে পড়লাম বাড়িতে। বাড়িতে এসে জানলাম জেহব ভাইয়া বিয়ে করছেন। খুশির সংবাদ। একটা বন্ধে বিয়ে দাওয়াত খেয়ে যাওয়ার ব্যাপারটা কি যে সুন্দর। আমাকে দেখে জেহব ভাইয়া ভীষণ খুশি হলেন। খুশিতে গদগদ হয়ে বললেন, পুটি এসেছিস, কি যে ভালো লাগছে। শুনেছিলাম তোর সেমিস্টার চলছে, আমি তো ভেবেছিলাম এই বুঝি তোকে মিস করে গেলাম। তোমার বিয়েতে তো আমি সেমিস্টার ফেলেও এসে অ্যাটেন্ড করতাম, এত সহজে নিস্তার পাবে না আমার থেকে। বিয়েটা খুব চটজলদি হয়ে যাচ্ছে বলে মনে হলো। তা অবশ্য ঠিকই, আপার বিয়েতে কমপক্ষে 10 দিন যাবত আমাদের উৎসব চলেছে। এক এক দিন এক এক প্রোগ্রাম। বিয়ের আগে বিয়ের পরে কত কত প্রোগ্রাম যে রাখা ছিল। আপার ওই গ্র্যান্ড ওয়েডিং দেখার পর যে কারোরই এমন 2 দিনের অনুষ্ঠান পানসেটে বলে মনে হবে। তবে জেহব ভাইয়ার বাড়িতে গিয়ে বুঝলাম এই 2 দিনই তারা 10 দিনের আনন্দ পুষিয়ে নিতে পারবে। এত এত আয়োজন আর এত এত লোকজন। বড়পা আর দুলাভাই এলেন সন্ধ্যায়। আমি তখনও তাদের সাথে দেখা করিনি, সাজগোজের মধ্যে সময় পাইনি আসলে। দেখা হলো রাতে, একদম জেহব ভাইয়ের বাড়িতে গিয়ে। বড়পা আমাকে দেখেই বললেন, তোর এক্সাম কেমন গেল রে? ভালো। কতটা ভালো? গতবারের মতো ভালো? ওই যে সিজি টেনে টুনে ফিরিতে উঠলি ওইরকম ভালো? এবার আসলেই ভালো হয়েছে আপা। ভালো হলেই ভালো। পড়ালেখা যখন করছিস করার মতো করবি, নয়তো দরকার নেই, ছেড়ে দিস। আচ্ছা আপা। বিয়ে বাড়িতে এসো বড় আপা আমার পড়ালেখা নিয়ে পড়লেন। ব্যাপারটা ভীষণ কষ্টদায়ক, কিন্তু কিচ্ছু করার নেই। বড় আপার জীবনের একটা বড় অংশই ছিল এই লেখাপড়াকে ঘিরে। আপা জীবনে সফল হওয়া বলতে যদি কিছু বোঝে, তাহলে সেটা হবে একাডেমিক সাকসেস। বড় আপা চলে যেতে আমি মন খারাপ করে সোফায় বসে পড়লাম। তখনই পিছন থেকে কেউ একজন ডেকে উঠলো, এই পুঁটি মাছ। আমি হকচকিয়ে গেলাম। পিছন ফিরে তাকাতেই দেখলাম মাথায় ক্যাপ পরা একজন পিছনের সোফায় গায়ে বসে আছে। চেহারা ঠিক মতো না দেখলেও আমি মুহূর্তেই চিনে ফেললাম, জাঙ্কুক। জাঙ্কুক ভাইয়া। আমি তৎক্ষণাৎ সব ফেলে এটাই ভাবতে লাগলাম, তিনি কবে আর কখন এলেন? লোকটা এতক্ষণ যে এখানেই ছিলেন, অথচ আমি টেরই পেলাম না। হঠাৎ আমার আগের সেসব স্মৃতি মনে পড়ে গেল। ঝকঝকে মুক্তোর মতো পরিষ্কার সব স্মৃতি। শেষ বিদায়, যদিও শেষ বিদায় কিচ্ছু নেই। বিদায় বেলায় আমাকে তো জানাইনি, কিন্তু মানুষটা আদৌ এখানে এসেছে নাকি নিছকই আমার কল্পনায়? আমি ভাবনায় পড়ে গেলাম। কত পাগলও তো আমি হইনি যে তাকে কল্পনায় দেখতে হবে। এভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি আরো সুন্দর হয়ে গেছি নাকি? কথার ধরনে বুঝলাম না, কল্পনা নয়, মনের ভুলও নয়, সত্যি এসেছে। তার মতো ওরকম সেলফ অবসেট মানুষ আর দুটো আছে কি? মানুষ শুধু সুন্দরীর দিকেই তাকিয়ে থাকে না, চিড়িয়াখানায় গিয়ে আজব চিড়িয়ার দিকেও তাকিয়ে থাকে। তাহলে তুমি বলছো আমি আজব চিড়িয়া? বলছি, খারাপ না। তুমি মাছ, আমি চিড়িয়া। আমি মাছ, আপনি বললেই হলো। আমি না বললেও তুমি মাছ, পুঁটি মাছ। এমন পাগল আমি আর দেখিনি। এই এক নাম নিয়ে আমি আমার জীবদ্দশায় এত টিটকারি শুনতে পাইনি যতটা এই একজন মানুষের থেকে পেয়েছি। আমাকে এ যাত্রায় আরো একবার অবাক করে দিয়ে তিনি বললেন, আমি তোমার জন্য গিফট এনেছি। আমি চাই না, তোমার চাইতে হবে না। তুমি না চাইলেও তোমার জন্য আনতে পারি। আমি তাকিয়ে রইলাম তার মুখের দিকে। কথাটা অন্যরকম শোনালো। লোকটা অবশ্য তার কাজে ব্যস্ত হয়ে পড়লো। নিচে ফেলে রাখা লাগেজ থেকে একটি বক্স বের করে আমার হাতে তুলে দিলেন। আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। তখন জেহব ভাইয়া হন্তদন্ত হয়ে এলেন। অবাক কণ্ঠে বললেন, চাঙ্কু, তুই এখনো ঘরে গিয়ে ফ্রেশ হলি না? আশ্চর্য, সময় তো পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। আমার দিকে এক পলক তাকিয়ে থেকে তিনি উপরে চলে গেলেন। জেহব ভাইয়াও যার আগে বললেন, পুটি জলদি আয় তো। আমি মাথা নাড়লাম শুধু। ড্রয়িং রুমে তখন একদম ফাঁকা, সবাই বাহিরে। আমি ভেবেছিলাম ওখানেই ফেলে আসবো বক্সটি, কিন্তু আমার মন উতলা হয়ে উঠলো ভিতরে কি আছে তা জানার জন্য।
একটা সময় কৌতূহল আর দমানো গেল না। আমি বক্সটা খুলতেই তবদা খেয়ে গেলাম। ভিতরে কতগুলো খেলনা চুনুপুটি সরপুটি মাছ। এই লোক এতটা বদ কেন? এক মুহূর্তের জন্য হলেও আমি ভেবেছিলাম ভিতরে এমন কিছু থাকবে যা কিনা, ধুর, আমিও কি বোকা! কার থেকে কি আশা করছি, কেন করছি? জাঙ্কুক ভাইকে দেখে আমার কাজিন মহলে ব্যাপক হই হুল্লোড় পড়ে গেছে। আমি বুঝতে পারছি না এই লোকটার মধ্যে কি এমন পেয়েছে। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? এদের এমনিতেই সবকিছুতে বাড়াবাড়ি। লোকটাও কম না, এত ঢং দেখাচ্ছে। তাছাড়া একটা জিনিস লক্ষ্য করলাম, আমার কাজিনদের সাথে, এমনকি নতুন নতুন অনেক মুখের সাথেও তার আচরণ ভদ্র সভ্য, প্রশংসা করার মতো। আমার সাথে একটু কেমন যেন। লিসার সাথে যখন বললাম, সে ফিসফিস করে আমাকে বলল, মনে হয় তোকে পছন্দ করে। আমি গল্প উপন্যাসে এমন অনেক পড়েছি। রাখ তো তোর গল্প উপন্যাস, বাস্তবসম্মত কথা বল। বাস্তবে এটাকে অভদ্রতা আর অসভ্যতা বলে না রে পুটি। তুই যাই বলিস না কেন, আমার মনে হচ্ছে ওইটাই হবে। আমি মাথা নাড়লাম, না না, এ হতেই পারে না, অসম্ভব। ওই লোকটা আসলেই পছন্দ করে। আমি দোটানায় পড়ে গেলাম। জানি না কেন আমার তার মনের কথা জানতে ইচ্ছে করলো। কখনো কখনো তার চোখের দিকে তাকালে আমার মনে হতো অন্যরকম কিছু, কিন্তু আমার চিন্তা ভাবনাও তো আমি ওভাবে চাপিয়ে দিতে পারি না। বাড়ি ফেরার সময় বড় আপা হঠাৎ ডাকলেন। বড় আপা ডাকলেই আমি ভয়ে ভয়ে থাকি, না জানি আবার কি নিয়ে বকা দেয়। পুটি শোন, জাঙ্কুক আমাদের বাড়িতে যাবে, দুদিন ওখানেই থাকবে। তুই একদম ওর সাথে কোনো রকম বেয়াদবি করবি না। আমি কি বেয়াদবি করলাম? জাঙ্কুক বেহুদা অভিযোগ করার ছেলে না, আর মিথ্যে বলার অভ্যাস ওর নেই। তোর কাছে তোর ব্যবহার বেয়াদবি মনে না হলেও ওর কাছে মনে হয়েছে। আর আমি নোটিশ করেছি তুই ওকে দেখলেই বিরক্ত হয়ে যাস। জাঙ্কুক নিশ্চয়ই ফাত্রা কোনো ছেলে না যে তুই ওরকম লুক দিবি ওকে। আমি তো তেমন কিছু করিনি। উনি যে সবসময় আমার নাম নিয়ে, তুই ছোট হিসেবে ও তোর সাথে একটু মজা মস্করা করতেই পারে। সবকিছুতে এমন রাগ করলে হয় নাকি? বললেই হলো আমি এমনি এমনি রাগ করি। তিনি আবার প্রিয় বন্ধু, আবার তার কোনো দোষই দেখবে না, এটাই স্বাভাবিক। আমার রাগ হলো, সে আমার নামে ঠিক কি অভিযোগ করলো। আমি যখনই ভাবি একটু সহজ হব, তখনই তার এমন কাজ না করলেই হয় না। আসলে আমার রাগের থেকেও কষ্ট বেশি। তিনি কেন আমার উপরে এত বিতৃষ্ণা পোষণ করেন? বড় আপার কথা শোনার পর মন মেজাজ বিগড়ে গেল একেবারে। রাগ করে আমি আর সবার সঙ্গে গাড়িতে উঠে গেলাম না। যেও ভাইয়েদের বাড়ি আর আমাদের বাড়ি মূল সড়ক দিয়ে যেতে একটু দূরের পথ মনে হলো। বাড়ির পাশে বড় জঙ্গল দিয়ে অল্প কিছু পথ। দিনের বেলা সবাই অনায়াসে এই জঙ্গলের পথ দিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি যায়। রাতেও যদিও যাওয়া আসা হয়, সেটা অবশ্য পুরুষরাই যায়, মহিলাদের তেমন একটা যাওয়া হয় না। খুব সাহসী মহিলা ছাড়া কেউ একা ওই পথে পেরোতে দেখা যায় না। আমি আর সেই সাহসী দুঃসাহসী কাজটা করলাম। রাগের মাথায় বরাবরই আমি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। লিসা অনেকবার বারণ করলো, আমি শুনলাম না। আমি ওই পথ ধরে হাঁটতে লাগলাম। কিছুটা আসতেই আমার ভয় হতে লাগলো। কাল বৈশাখী বাতাসের মতো বাতাস ছুঁয়েছে। জানি না ঝড় আসবে কিনা। এর মধ্যে পেছন পেছন শুকনো পাতায় কেউ একজন পা মারিয়ে আসছে, আমি স্পষ্ট বুঝতে পারলাম। হঠাৎ মনে হলো আমার পা দ্রুত চালাতে হবে, তাই আমি ছুটতে লাগলাম। দিশারা হয়ে ছুটতে লাগলাম, আর একটা সময় ধপাস করে পড়ে গেলাম। ডান পা নাড়ানোর শক্তিটুকু আর আমার মধ্যে ছিল না। বুঝতে পারলাম হয়তো মচকে গেছে, হাড় ভেঙেছে কিনা সেটাও বলা মুশকিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে পায়ে হাত দিয়ে আমি চুপচাপ বসে রইলাম। একটু পর পেছন থেকে কেউ একজন এসে আমার পাশে বসলো। তখন কেন যেন আর ভয় কাজ করছিল না। তাকিয়ে দেখলাম জাঙ্কুক ভাইয়া। তাকে দেখেও না দেখার ভান করলাম। ক্ষোভ ছাড়া শেষ হলো? আমি কিছুই বললাম না। পার ব্যথায় টনটন করছে, কেবলমাত্র ব্যথায় কিনা জানি না, চোখ ছলছল হয়ে আসছে। হাতের উল্টো পিঠে চোখ পুছে নিয়ে আমি আগের মতোই থমেরে বসে রইলাম। বেশি ব্যথা করছে? উনি আমার পায়ে হাত দিতে চাইলে আমি চেঁচিয়ে উঠলাম, ধরবেন না, ভয় নেই, অন্য কোনো উদ্দেশ্যে ধরতে চাইছি না। ব্যথা পেয়েছো তাই? আমার পা, আমার ব্যথা, আপনি নাক গলাতে আসবেন না। এখানেই পড়ে থাকবে? থাকলে থাকবো, তাতে আপনার কি? আমার কিছুই না,
একটু পরে বৃষ্টি নামবে। বৃষ্টির কথা না হয় বাদই দিলাম, বৃষ্টি খুব সুন্দর একটি ব্যাপার, উপভোগ করার মতো, কিন্তু হায়নাদের তো আর উপভোগ করা যায় না। আমি তাচ্ছিলের হাসি হেসে বললাম, ভয় দেখিয়ে লাভ নেই, এই বনে হায়না নেই। তুমি কি নিশ্চিত সত্যিই নেই? আমি একটু ভাবলাম, কখনো তো হায়নাদের গল্প শুনিনি, এখানে এরকম তো সত্যিই কিছু নেই। পরক্ষণেই বুঝলাম অন্য হায়না তো নিশ্চয়তা নেই, তারা শুধু বনে জঙ্গলে সীমাবদ্ধ থাকে না। তারপরও নিজের রাগ ধরে রাখতেই বললাম, আপনি চলে যান। কে বলেছে আমার পিছনে আসতে? জুতো মেরে গরুদান করছেন? জুতো? আর নাটক করতে হবে না। আপাকে গিয়ে আমার নামে অভিযোগ দিয়েছেন আমি নাকি আপনাকে অসম্মান করি, আরো হেনা তেনা। আচ্ছা, আপনার এত সমস্যা কেন আমাকে নিয়ে? সমস্যা তো নেই, না থাকলে এসব করে বেড়াচ্ছেন কেন? আমার তো ভালোই লাগছে তাই। অন্যকে কষ্ট দিয়ে ভালো থাকেন আপনি? কষ্ট পেয়েছো নাকি? তাহলে কি মজা পাবো? আমার পায়ের ব্যথা বাড়ছে, এদিকে টুপটাপ বৃষ্টি নামতে লাগলো। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম নীরবে। তিনি ভীষণ চিন্তিত গলায় বললেন, পায়ে বেশি ব্যথা করছে তেইহুম? আমি এবার ফুপিয়ে কেঁদে উঠলাম, আপনি এমন কেন? কেমন বলো তো? তেইহুম ডাকেন কেন? ডাকবো না? পুঁটি মাছ ডাকবো? না, ওটাও না। তাহলে কি ডাকবো? তুমিই বলো। কিচ্ছু ডাকতে হবে না। বৃষ্টি বাড়তে লাগলো, আমিও জেদ ধরে বসে রইলাম। একটা সময় তার জোরের কাছে আমার জেদ টিকলো না। লোকটা হঠাৎ আমাকে পাজা কোলে তুলে হাঁটা ধরলো। আমি প্রথমে বাধা দিলেও পরবর্তীতে আর কিছু বললাম না, চুপ করে রইলাম। বাড়িতে আসতে মায়ের আহাজারি শুরু হয়ে গেল, সেই সাথে বকাঝকা। ডাক্তার এসে দেখে গেল, প্রাথমিক চিকিৎসা যা প্রয়োজন ছিল সেসব দিয়ে পরদিন হসপিটালে গিয়ে এক্সরে করতে বলল। রাতে আমার গা কাঁপিয়ে জ্বর এলো। পরদিন সকালে শুনেছি জাঙ্কুক ভাইয়ের ভীষণ জ্বর। জিহু ভাইয়ের বিয়েতে আমার আর জাঙ্কুক ভাইয়ের যাওয়া হলো না। আমাদের দেখভালের জন্য মা আর বড় চাচিও থেকে গেলেন। বড় আপা আমার পাশাপাশি তার বন্ধুকেও খুব বকে দিলেন। আমার যেমন বকাঝকা খেলে মন খারাপ হয়ে যায়, লোকটার তেমন কিছুই হলো না। আপা বকছিল আর তিনি শুধু হাসছিলেন। আমার পায়ের ব্যথা ছিল অনেকদিন। আমি যখন একটু হাঁটতে পারলাম ততদিনে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। দীর্ঘ 1 মাস পর আমি ঢাকায় ফিরলাম, কিন্তু বড় আপা হলে থাকতে দিলেন না, তার ফ্ল্যাটে নিয়ে গেলেন। বলে দিলেন আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হলে যেতে পারবো না। আমার পায়ের ব্যথা যদিও তখন তেমন একটা ছিল না, হয়তো বেশিক্ষণ হাঁটলে একটু ব্যথা হতো, কিন্তু বড় আপাকে বলে বিশেষ লাভ হলো না। বড় আপার ফ্ল্যাটে আসার 2 দিন পর আপা জানালেন রাতে বাসায় দাওয়াত রেখেছেন, বন্ধুরা সব আসবে। বন্ধুদের কথা বলতেই মনে পড়ে গেল জাঙ্কুক ভাইয়ের কথা। সেই সময় জ্বর নিয়ে 3 দিনের দিন বাড়ি ছেড়েছিলেন। সেই 3 দিন আমাদের দেখা হয়েছিল হাতে গোনা 2-1 বার। আমি হসপিটাল থেকে আসার পর আর তিনি ফিরে যাওয়ার সময় যখন বড় আপার সাথে আমার ঘরে এসেছিলেন তখন, হ্যাঁ তিনি এসেছিলেন আমার থেকে বিদায় নিতে। আমি খুব অবাক হয়েছিলাম, যদিও এত অবাক হওয়ার কিছু ছিল না। তবে এবার বন্ধুদের মধ্যে জাঙ্কুক ভাই থাকবেন না। কিভাবে থাকবেন? তিনি তো আমেরিকায়। আমার তো মনে হয় আপুদের বন্ধু মহলের কারোরই বিয়ে লাগা ছাড়া তিনি আর আসবেন না। ব্যাপারটা আসলেই মজা। প্রত্যেক বন্ধুর বিয়েতে আমেরিকা থেকে এসে কয়েকদিনের জন্য ট্যুর মেরে যান। এতদিনে বন্ধুদের জন্য যে তার মনে নিঃস্বার্থ ভালোবাসা আছে তা আমার ভালোই বোঝা হয়ে গেছে। বিকেলে বড় আপার সাথে টুকটাক কিছু কাজ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আপা ডেকে তুললেন, বললেন যা ফ্রেশ হয়ে আয়, সবাই এসে পড়েছে তো। আমি অবাক হয়ে বললাম, আমি যাব ওখানে? কেন যাবি না? অসামাজিক তুই? গেস্ট আসলে দেখা করবি না, এটা কেমন কথা হলো? বড় আপার সাথে তর্কে গিয়ে লাভ নেই, সে শক্তি কিংবা ইচ্ছে কোনোটাই আমার নেই। অজ্ঞতা উঠে ফ্রেশ হয়ে এলাম। ড্রয়িং রুমে আসতেই দেখলাম আপার বন্ধুরা সবাই আছে। আমি সালাম দিলাম। আপার বন্ধুরা ছাড়াও আরো 2জন ছিলেন। আপা পরিচয় করিয়ে দিলেন, তারা জাঙ্কুক ভাইয়ের মা বাবা। আমি একটু অবাক হলাম, জাঙ্কুক ভাইয়া নিজে আসতে পারেননি বলে কি তার মা বাবাকে পাঠিয়েছেন বন্ধুদের গেট টুগেদারে? অদ্ভুত তো। খাবার টেবিলে আপার বন্ধুরা সব গল্পগুজব করছিল, না চাইতেও কিছু কথা কানে এলো। কেবল এক জাঙ্কুক ভাইয়া ছাড়া আর সবাই এখানে বিবাহিত। এবার জাঙ্কুক ভাইয়ের পালা। খাবার টেবিলে জাঙ্কুক ভাইয়ের বিয়ে নিয়ে আলোচনা বেশি হলো বলে আমার মনে হলো। ফেরার আগ মুহূর্তে আন্টি আমার হাত ধরে পাশে বসালেন। আমার হাতে একটি স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিয়ে বললেন,
ভীষণ মিষ্টি মেয়ে তুমি, আমার বাবার সাথে দারুণ মানাবে। প্রথমেই আমি আটকে উঠলাম, তার বাবার সাথে মানে? পরে বুঝলাম এই বাবা সেই বাবা না, এই বাবা তার ছেলে অ্যামাজন তথা জাঙ্কুক। বড় আপার সামনে আমি কিছুই বলতে পারলাম না। সবাই চলে যাওয়ার পর আমি লক্ষ্য করলাম একের পর এক ফোন কল আসছে আমাদের বাড়ি থেকে। বড় আপা আমার কোনো কথার জবাব না দিয়ে ফোনে কথা বলতে লাগলো। আমি দুলাভাইকে জিজ্ঞাসা করলাম এসব কি হচ্ছে। ততক্ষণে যদিও আমি আন্দাজ করতে পারছি, ভাইয়া হাসতে হাসতে বললেন শালিকা এবার জোড়া বাঁধার সময় হয়ে গেছে যে। আমি বরাবরই প্রস্তুত ছিলাম অ্যারেঞ্জ ম্যারেজের জন্য। আমার নিজের এমনকি পারিবারিক অবস্থার পরিপ্রেক্ষিতে কখনোই ওসব লাভ ম্যারেজের কথা চিন্তা করিনি। সেদিকে চেষ্টা করা তো দূরের কথা, তবে জাঙ্কুক ভাইকে যখন বিয়ে করতে হবে শুনলাম তখন বেঁকে বসলাম। এদিকে আমাদের বাড়ির হর্তাকর্তা বড় আপা হ্যাঁ বলে দিয়েছে। বাড়ি থেকে চাপ আসতে লাগলো, অযথা আপার বন্ধুত্ব নষ্ট হবে। আমি এখন যেন এমন কিছু না করি। আমার কথা হলো বন্ধুত্ব নষ্টের কথা আমার কেন চিন্তা করতে হবে? ওই লোকটা কি উচিত ছিল না ওটা চিন্তা করা? তাছাড়া এক মুহূর্তের জন্য কিভাবে কি হয়ে গেল, হঠাৎ তার আমাকে বিয়ের উপযুক্ত কেন মনে হলো? শেষ পর্যন্ত আমি আর না করতে পারিনি। বরাবরই বাড়ির বড়রা যখন কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় তখন আমরা আর সেটার উপরে কিছু বলতে পারি না। আমি অন্তত এভাবেই বড় হয়েছি। বিয়ের মতো একটা বড় বিষয় নিজ থেকে সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস আমার মধ্যে নেই। আমি কেঁদেছি, অনুরোধ করেছি, আমার থেকে যতটুকু সম্ভব হয়েছে করেছি, কিন্তু লাভ হয়নি। আমাদের বিয়ে হলো ঢাকায়। তিনি এলেন বিয়ের আগের দিন। আমার সাথে দেখা হলো হলুদের অনুষ্ঠানে। আমার হাতে তখন মেহেদি ছিল। তিনি আমার পাশে বসলেন, বললেন দেখি তো আমার নামটা কোথায় লিখেছো। তিনি খুঁজতে লাগলেন, পেলেন না। একটা সময় বেশ আক্ষেপ করে বললেন এই পুটি আমার নাম কোথায়। আমি বিরক্ত হয়ে বললাম চোখ নাই নাকি আপনার। তিনি আবারও খুঁজতে লাগলেন। হঠাৎ চেঁচিয়ে উঠলেন অ্যামাজন, এই তুমি কি আমার নাম অ্যামাজন দিয়েছো নাকি? আমি কিছুই বললাম না। তিনি খিলখিলিয়ে হাসতে লাগলেন, মুগ্ধ চোখে সেই হাসি দেখতে দেখতে আমার মনে হলো নিশ্চয়ই এই মানুষটাকে আমি কখনোই অপছন্দ করিনি। অপছন্দ করলে তার হাসিতে ওভাবে ডুবতাম না। তবে হ্যাঁ, রাগ ছিল, অনেক দিনের জমানো রাগ। যখন দেখলাম আর অন্য কোনো উপায় নেই তখন ঠিক করলাম বিয়ের পর সব শোধ তুলব, কোনো ছাড় দিব না। বিয়ের রাতে তিনি আমাকে বললেন তেইহুম তোমাকে একটা কথা বলি। আমি বাস খেয়ে গেলে বললাম কি? তোমাকে যেদিন প্রথম দেখলাম সেদিনই প্রেমে পড়ে গেছেন, এটাই বলবেন তো? তাহলে? আমার মন বলছিল তোমার সাথে আমার একটা কিছু হবে। আপনার মন বলছিল হ্যাঁ। তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু জাপানিজ একটি ধারণা আছে কোইনো ইয়োকান, ইংরেজিতে প্রিমনিশন অফ লাভ। সহজ বাংলায় বলতে গেলে এটা প্রথম দেখায় ভালোবাসা বোঝায় না, তবে মনের মধ্যে এই অনুভূতি জাগায় যে তুমি টের পাবে অপর মানুষটার সাথে তোমার কিছু হতে চলেছে। হয়তো প্রেম, হয়তো ভালোবাসা। আমি আমতা আমতা করে জানতে চাইলাম, কিন্তু আমাদের তো তেমন কিছু হলো না। কি বলেছি হয়নি? আমার তো হয়েছে। কি হয়েছে? এই যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আর ভালোবাসা? ভালোবাসা না এলে কি বিয়ে হতো? সেই রাতে তিনি আমাকে গান গিয়ে শোনালেন আর তার ভালোবাসার শোল মাছ দিয়ে আমার মতো পুঁটি মাছকে বধ করলেন। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's up at my আমাদের বিয়ের পর টের পেলাম আমি পুটি আসলে তার কাছে চনুপুটি। অত সহজে হেরে যাওয়ার বান্দা সে নয়। এই যেমন বর্তমানে আমি দুই ছেলে ও এক মেয়ের জননী। আমার বড় ছেলের নাম বোয়াল, ছোট ছেলের নাম চিতল আর মেয়ের নাম তেলাপিয়া। এই তিনটি নামই আমার শোল মাছ মানে আমার বাচ্চাদের বাবা রেখেছেন। বর্তমানে আমি আমার শোল মাছ নিয়ে অনেক সুখে আছি। বাস্তবে শোল মাছ যেমন পুঁটি মাছকে খেয়ে ফেলে, আমার শোল মাছও আমাকে খায়, তবে ভালোবাসা দিয়ে। সো বাটারফ্লাই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।
গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো গল্পে, ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।